হায় 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 ভগবান, এ তোমার কি বিধান? এত কড়া রোদ, একটু বৃষ্টির নামগন্ধ নাই। এরকম চলতে থাকলে এবছর বোরো ধান চাষ করব কি করে? ঠিক বলেছ পুটির বাবা, কার্তিক মাসে বড় ধান বসাবো, তবে না বৈশাখে ধান কাটতে পারবো। এদিকে এদিকে সেচ করে জমিতে জল আনতে গেলে অনেক খরচা, অনেক অর্থের প্রয়োজন। কি করে যে কি হবে আমি বুঝতেই পারছি না। আর বলিও না, এবারে দুর্গা পূজায় আমার ছেলেকে জামা কিনে দিতে পারিনি, খুব টানাটানি চলেছিল গো। ভেবেছিলাম কালী পূজার সময় কিনে দেবো, কিন্তু এখন যদি অর্থ ব্যয় করে শেষ করতে হয় তাহলে কি হবে? হ্যাঁ, আমিও তো ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আমি বলি কি পুটির বাবা, চলো না আমরা বরং মহারাজকে গিয়ে আমাদের এই দুঃখের কথা বলি, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই চলো তাই চলো তাই চলো। তা সবার কি খবর বলো? সামনেই তো কালী পুজো, সবাই কি চিন্তা ভাবনা করলে? মহারাজ, আমার এই রাজ্যের চাষি ভাইদের নিয়ে বেশ চিন্তা হচ্ছে। এবারে বোরো ধান চাষের জন্য তো তেমন ভাবে বৃষ্টি হলো না। ওরা কিভাবে চাষ করবে, কি খাবে, কিছুই বুঝতে পারছি না মহারাজ। এটা তুমি তো ঠিক কথাই বলেছো। মহারাজ, মহারাজ, আপনি আপনি আমাদের বাঁচান মহারাজ, আপনি আমাদের বাঁচান। কি হলো, কি হলো? মহারাজ, সামনে মা কালীর পুজো, কিন্তু মায়ের আশীর্বাদ আমরা পাচ্ছি না। এ আবার কিরকম কথা? মায়ের আশীর্বাদ তো আমরা সবাই পাচ্ছি, আর সেই জন্যই তো বেঁচে আছি। রোজ রোজ এত চিন্তা নিয়ে বেঁচে থাকাকে কি আর বেঁচে থাকা বলে মহারাজ? এবারে এতটুকু বৃষ্টি হয়নি, বড় ধান চাষ করার জন্য সেচ করে নদী থেকে জল আনতে হবে। মহারাজ, আপনি আপনি আমাদের কিছু অর্থ দিয়ে সহযোগিতা করুন। দেখলেন তো মহারাজ, আমি ঠিক আন্দাজ করেছিলাম। হ্যাঁ, তোমাদের কথাই তো গোপাল একটু আগেই বলছিল। আমি তোমাদের কষ্টটা বুঝতে পারছি। মহারাজ, আপনি যখন আমাদের যন্ত্রণা বুঝতে পেরেছেন, তখন আমাদের কিছু অর্থ সাহায্য করুন না মহারাজ। দেখো, এই মুহূর্তে আমার কাছে রাজকোষে তো তেমন কিছু নেই, আর সামনেই মা কালীর পুজো, অনেক খরচা আছে, বুঝতেই পারছো। মহারাজ, মহারাজ, আপনি আপনি আমাদেরকে এরকম ভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হ্যাঁ মহারাজ, ওরা অনেক আশা নিয়ে এসেছিল। আপনি আপনি এভাবে ফিরিয়ে দেবেন না মহারাজ। দেখো, এই মাসে তো তেমন প্রজাদের খাজনা এসে পৌঁছয়নি। আমিও তাই কিভাবে তোমাদের সহযোগিতা করব সেটাই বুঝতে পারছি না। মহারাজ, আমরা তো এই সমস্যার ব্যাপারে নবাব বাহাদুরকে বলতে পারি। না না, তাতে আরো হিতে বিপরীত হতে পারে। নবাব বাহাদুর সব সময় সুযোগের সদ্ব্যবহার করবেন বলে ওঁত পেতে থাকেন। গোপাল এটা একদম ঠিক কথা বলেছে। আমাদের রাজ্যের অভ্যন্তরের সমস্যার কথা নবাবকে জানালে নবাব হয়তো আগ্রাসী হয়ে উঠবেন। তারপরে বুধ বৃহস্পতি সব এক করে দেবেন, তখন আমাদের আরো বেশি ভোগান্তি হবে। আচ্ছা 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 আচ্ছা, শোনো, যা করার আমাদেরকেই করতে হবে। আমি তোমাদের একদিন ভাবনা চিন্তা করার সময় দিলাম, তোমরা সবাই বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবো। কালকে রাজসভায় সবাই এসে আমাকে জানাও যে কে কি ভাবনা চিন্তা করেছো, তারপরে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে। যথাজ্ঞা মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, সবাই এখন এসো। আর পণ্ডিত, বলুন মহারাজ। তুমি আমার সাথে একটু পটোর কাছে চলো। আমাদের রাজবাড়ির কালী পুজোর প্রতিমা তৈরির কথা বলা আছে যে। চলুন মহারাজ, আর সাথে গোপালকেও নিন, ওর আবার জহুরির চোখ। হ্যাঁ গোপাল, তুমিও চলো। প্রতিমার রং সাজসজ্জা ঠিক হচ্ছে কিনা তুমি তো জানাবে। ঠিক আছে মহারাজ, চলুন দেখে আসি। আর কেউ যাবে নাকি? মন্ত্রী মশাই তো মুখ ঘুরিয়ে বসে রইলেন, যাবার ইচ্ছে নেই, আমরাই যাই। ওটো, প্রতিমা দেখতে এলাম। তা কেমন হচ্ছে? মানে ঠিক সময় হয়ে যাবে তো? হয়ে যাবে মহারাজ, একদম চিন্তা করবেন না। মায়ের মুখটা কেমন হয়েছে সেটা বলুন। খুব মিষ্টি হয়েছে, সত্যি
দেখে ভক্তিভাব জাগছে। আমি পটকে বলেছিলাম মায়ের মুখটা যেন একটা শিশুর মতো হয়। ওই মধ্যবয়সী মহিলার মতো মায়ের মুখ হবে এ আমার ভালো লাগে না। মা তো ষোড়শী। সব ঠিক হয় মহারাজ, শুধু ফাঁকিবাজি হয় ওই শিয়ালের জায়গায়। কিরকম কিরকম বলো শুনি। দেখবেন মহারাজ, এমন অযত্নে শিয়ালগুলো বানানো হয় যেন মনে হয় খেতে পারেনি, কিংবা লিখে দিতে হবে এটা শিয়াল। গতবারে দেখেননি ওই শিয়ালটাকে শিয়াল মনে হয়েছিল? একটা মাটির ঢেলা, শুধু মুখের দিকে চেরা আছে আর ওখানে রক্তের দাগ, ব্যাস শিয়াল হয়ে গেল। এই বলেছো গোপাল। ছোট ভাই, ওই গতবার শিয়ালের জায়গায় সত্যি একটা মাটির ঢেলা ছিল। এবার কিন্তু ঠিক করে বানিও। চিন্তা করবেন না মহারাজ, ঠিকভাবে শিয়ালটাও বানাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে সময় মতো প্রতিমা তৈরি হয়ে যাবে তো। এবার আমরা যাই। হ্যাঁ। কি গোপাল, আরে কি চিন্তা করছো? মহারাজ, সব সময় চাষিদের কথাগুলো কানে বড় বাজছে মহারাজ। আমারও কষ্ট হচ্ছে, কিন্তু বুঝলে গোপাল, রাজকোষের অবস্থা তো খুব খারাপ। আচ্ছা গোপাল, কি করে এই অবস্থা থেকে চাষিদের উদ্ধার করা যায় একটু ভাবুন। আজ সারা রাত ভাবো, কালকে রাজসভায় সবার সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। একটা কিছু উপায় ঠিক বেরিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, দেখি যেমন করেই হোক চাষিদের এই অবস্থা থেকে বাঁচাতেই হবে। আজ সন্ধে দিতে একটু দেরি হয়ে গেল না? এই দেখো প্রদীপটা নিভে যাচ্ছে। এলোমেলো হাওয়া দিচ্ছে তো। গিন্নি, এই দিকটা প্রদীপ রাখো, হাওয়াটা এখানে বাধা পাবে, বুঝলে? ঠিক বলেছ। এই শাঁখটা বাজিয়ে তোমার সাথে কথা বলছি, অনেক কথা আছে জানো। ওই জ্বলন্ত প্রদীপ আমার মনের অন্ধকার দূর করলো। আমি উপায় পেয়ে গেছি। বলো, কি কথা আছে? উটির মা এসেছিল, ওরা ভীষণ কষ্টে আছে গো। যিনি সমস্ত কৃষ্ণনগরবাসী কষ্টে আছে। মহারাজের সঙ্গে কথা বলেছি, বুঝলে, রাজকোষের অবস্থাও খুব সঙ্গীন। তাহলে উপায়? মহারাজও চিন্তিত, তিনি বিকল্প উপায় খুঁজছেন। সভাসদদের ভাবতে বলেছেন। কালী পুজো তো এসে গেল, হাতে তো খুব বেশি সময় নেই। তোমার প্রদীপ আমার মনের অন্ধকার মুছে দিয়েছে। আমি উপায় পেয়ে গেছি গিন্নি। বলি কি উপায়? মহারাজ, আমাদের কৃষ্ণনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? কেন, মৃৎশিল্প। আমাদের কৃষ্ণনগর তো মৃৎশিল্পের জন্য পৃথিবী বিখ্যাত। তাতে কি হলো? মহারাজ, হাতে যেটুকু সময় আছে সেই সময়টুকু যদি ঠিকঠাক ব্যবহার করি, আমরা দরিদ্র চাষিদের পাশে দাঁড়াতে পারবো মহারাজ। আমরা মাটির প্রদীপ বানাবো এবং বাইরের রাজ্যে রপ্তানি করব। আমাদের বানানো মাটির প্রদীপ লোকের কাছে সমাদৃত। সবাই কৃষ্ণনগরের মাটির প্রদীপ নেবার জন্য বসে থাকে মহারাজ। এতে করে ঘরে ঘরে মাটির প্রদীপ কুটির শিল্প হিসেবে আবার ছড়িয়ে পড়বে। বুঝতে পেরেছি। খুব খুব ভালো প্রস্তাব, তাহলে লেগে পড়ো। আমি কাজ শুরু করে দিয়েছি মহারাজ, আমার ঘর থেকে। ঘর থেকে মানে? কাল সন্ধ্যায় আমার গিন্নি যখন তুলসী তলায় প্রদীপ জ্বালাচ্ছিল, তখন সেই মাটির প্রদীপ দেখে আমার মাথায় এই পরিকল্পনাটা এলো মহারাজ। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গেই তুমি কাজ শুরু করে দেবার কথা চিন্তা করলে। হ্যাঁ মহারাজ, সকালবেলায় আমি আমার বানর সেনার বাড়ি বাড়ি গিয়ে তাদের বাবা মাকে এই মাটির প্রদীপ তৈরি করার ব্যাপারে উৎসাহ দিয়ে এলাম। আমার বাড়িতেও মাটির প্রদীপ তৈরি হচ্ছে। এই রকম ভাবে কৃষ্ণনগরের প্রতিটা বাড়িতে কুটির শিল্পের মতো তৈরি হোক মাটির প্রদীপ। সেই মাটির প্রদীপ আমাদের অন্ধকার জীবনে আলো জ্বালাবে মহারাজ। ও ভালো প্রস্তাব গোপাল। আমি তোমার কাছে কৃতজ্ঞ যে খুব কম সময়ের মধ্যে একটা বিকল্প পরিস্থিতি তৈরি করতে পেরেছো বলে। মহারাজ, এইবার এই মাটির প্রদীপ তৈরির বিষয়টা ঢেঁড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দিন। আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি গোপাল। মা কালীর আশীর্বাদে সবার ঘরে হেমন্তের ধান যেন পূর্ণ হয়ে ওঠে।
গোপাল দাদা এই নাও মাটি। গোপাল দাদু, এই দেখো কত প্রদীপ তৈরি করেছি। আরো তৈরি করতে হবে, চড়া রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কেমন হচ্ছে? তুমি খুশি তো? আমি খুশি হব সেই দিন যেদিন আমার রাজ্যের চাষি বন্ধুরা বোরো ধানের বীজ পুঁতে চাষ করতে পারবে। আমরা সফল হব। তাই যেন হয়। বলো বলো গোপাল, কি খবর? খবর খুব ভালো মহারাজ, প্রদীপ তৈরি চলছে। প্রত্যেকটা মানুষের যে উৎসাহ, তাতে আমার ভীষণ ভালো লাগছে মহারাজ। আমিও খবর পেয়েছি গোপাল, আমার মন্ত্রী তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। মন্ত্রী মশাই গিন্নিমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে। ভাই ফোঁটায় গিন্নিমার ভাইদের ওই ফোঁটা দেবেন, তারপরে আসবে। জানি আমাকে বলেছে, ইয়ার করা যাবে, দিয়ে দিলাম সম্মতি। তা গোপাল, এবার আমাদের কি করণীয়? এবার প্রদীপগুলো বিক্রির ব্যবস্থা করতে হবে। যা বিক্রি হবে তাই দিয়ে বোরো ধানের বীজ দেওয়া হবে। আর এই পুরো বিষয়টা গোপাল তুমি দেখবে। যথা আজ্ঞা মহারাজ। গোপাল দাদু, খুব ভালো বিক্রি হয়েছে। হবেই তো, কৃষ্ণনগরের মাটির প্রদীপ দেশ বিদেশে বিখ্যাত। দাদু, আজকে তো ভূত চতুর্দশী, 14 বাতি জ্বালাতে হয়। সকালে 14 শাক খেতে হয়। হ্যাঁ, যত অশুভ আত্মা, ভূত প্রেত সব আলোতে বিদায় নেয়। এটা তো আলোর উৎসব দীপাবলি। আর 14 শাক খেলে কি হয় জানিস কি? না, জানি না তো। খেতে হয় জানি। এই সময় শরীরে নানান রকম জীবাণুর আবির্ভাব হয়। ওই 14 শাকে সব জীবাণু প্রতিরোধক আছে, বুঝলি? তার মানে কত বড় উৎসব ভাব, শরীরের অন্ধকার মুছিয়ে দেয়। দেখুন মহারাজ, হাজার হাজার প্রদীপ কিভাবে কৃষ্ণনগরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জ্বলছে। সব প্রদীপ আমাদের এখানে তৈরি। তা বিক্রি কেমন হয়েছে গোপাল? মনে হয় তো খুব ভালো। যেই উদ্দেশ্যে এই মাটির প্রদীপ তৈরি করে বিক্রি করা, সেই উদ্দেশ্য পূরণ হবে মহারাজ। কাল পুজো, পুষ্পাঞ্জলির পরে মহাভোগ বিতরণ হবে। রাজ্যের প্রতিটা মানুষ সেই মহাভোগ গ্রহণ করবে। আরে এই পুটি নেপলা, আরে তোরা ফুলঝুরি জ্বালা, তোদের জন্য যে বাজি এনেছি। শুধু আলোর বাজি, শব্দবাজি একদম নয়। আমরা শব্দবাজি পছন্দ করি না বিজ্ঞানী দাদু। আমরা শুধু ফুলঝুরি, রং মশাল আর চরকি এই সব ফাটাই। আমরা আলোর বাজি না খুব পছন্দ করি। সবাই জ্বালা জ্বালা, তোদের চোখ দিয়েই তো আমরা এখন দীপাবলির আনন্দ দেখব। দেখছেন মহারাজ, আমাদের ছোটবেলা এখন এদের হাতে। এদের আনন্দ দেখলে তো নিজেদেরই আনন্দ হয়। এরাই তো আজকের আগামীকাল। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনাত্র পরিত্রাণোপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মহারাজ, রানীমা, ফুল মায়ের পায়ে দিয়ে দিন। এবার হাত জোড় করে মায়ের কাছে যার চাইবার চেয়ে নিন। আমার একমাত্র চাওয়া, আমার প্রজারা যেন সুখে শান্তিতে থাকে। প্রজারা তো আমার ছেলে, ছেলে সুখ, মায়ের সুখ। জয় মা। বড় ভালো বলেছ রানী, এই আঁধার যেন দূর হয়ে যায়। মহারাজ, এবার চাষিদের ধানের বীজ দেওয়ার উৎসব শুরু করি। মহারাজ, আমাদের খুব ইচ্ছা রানীমার পবিত্র হাত থেকে আমরা ধান বীজ নেব। নিশ্চয়ই, আমি তো সেটাই ভাবছিলাম। রাজ্যের লক্ষ্মীর হাত থেকে ধানের বীজ নেবে তোমরা। ধান বীজ উৎসব শুরু। আর যারা ভোগ খেতে চাও, যেখানে খাবার আয়োজন হয়েছে সেখানে চলে যাও। আমি একজন একজন করে নাম ডাকবো, তারা সবাই রানীমার হাত থেকে ধান বীজ নেবে। কেউ হুটোপাটি করবে না। মন ভরে পেট ভরে মায়ের ভোগ খেয়ে নে,
গিন্নি তুমিও পেট ভরে খাও। পুষ্পাঞ্জলি দিয়েছি, মন ভরে গেছে। এবার মন ভরে ভোগ খাবো। গোপাল দাদু কি যে আনন্দ হচ্ছে কি বলবো। দুদিন আগেও না বাবা মা কিরকম মন মরা হয়েছিল। সব সময় মুখ বুজে বাড়িতে বসে থাকতো আর কাঁদতো। আর তো কান্না নয়, মা কালী তো তোদের কথা রেখেছে। দেখছিস না সবার মুখে কিরকম খুশি। ঠিক বলেছ গো, সবাই ভীষণ ভীষণ খুশি। এসো এসো ভোলা এসো। আজ তো ওই কৃষ্ণনগরের পথে পথে শুধু তোমারই নাম। আমি কিছু করিনি গো, সবই তাঁর ইচ্ছা। সব কৃতিত্ব মহারাজের। অমন দয়ালু মহারাজ রানীমা পেয়েছি বলে আমরা বর্তে গেছি। তাহলে ওই বড় ধান বপন করা হবে। চাষিরা খুব চিন্তায় ছিল গোপাল। আমাদের ধান বীজ দেওয়ার উৎসব এখানেই শেষ হলো। এখন সবাইকে মায়ের পুজোর ভোগ গ্রহণ করতে অনুরোধ করছি। চলো চলো বিজ্ঞানী, মায়ের ভোগ গ্রহণ করি। গোপাল তো বাচ্চাগুলোকে নিয়ে ভোগের ওখানেই গেছে। চলো চলো শিগগিরই চলো। মন্ত্রী মশাইকে দেখছি না তো। মন্ত্রী মশাই গিন্নিমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছেন, ভাই ফোঁটা কাটিয়েই আসবেন। ও, আজ সকালটা কাটলেই তো কাল ভাইফোঁটা। যাদের বোন আছে তাদের কি মজা না। বোনের হাত থেকে ফোঁটা নেওয়া আমার আর হলো না। আমারও তো তাই অবস্থা গো ভোলা, আমাকে পুঁটি ফোঁটা দেয়। তবে ওই নাতনির হাতে ফোঁটা, ওটাও খুব মধুর। না, আজই মহারাজকে এই বিষয়টা নিয়ে বলবো। ওই তো মহারাজ রানীমা সবাই এদিকেই আসছেন। কি গো গোপাল, তুমি আগে আগে এখানে চলে এলে কেন? এই বাচ্চাগুলোকে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, অনেক রাত হলো তো। মহারাজ, আজ কেটে গেলেই কাল আবার একটা উৎসব। হ্যাঁ, ভাতৃদ্বিতীয়া, ভাই ফোঁটা। মহারাজ, একটা নিবেদন আছে আপনার কাছে। বলে ফেলো গোপাল। আজ আমি কল্পতরু, তুমি যা চাইবে তাই পাবে। মহারাজ, আজ তো ভোগ গ্রহণ, সব নিরামিষ। খিচুড়ি, পায়েস, পরমান্ন, মিষ্টি, চাটনি। পুজোর প্রসাদ তো নিরামিষই হবে গোপাল। তা তো জানি মহারাজ, কিন্তু রাজ্যের মানুষ এই খুশিটাকে আরেকটু লম্বা করতে চাইছে। বলো শুনি। কাল ভাইফোঁটা মহারাজ। এখানে অনেক মানুষ আছে যাদের বোন নেই, তাদের এই দিনটা বড্ড কষ্ট হয় মহারাজ। আবার অনেকে আছে মহারাজ তাদের ভাই নেই। ভাইকে ফোঁটা দেওয়ার যে আনন্দ সেটা তারা পায় না। আমি গোপালের ইঙ্গিত বুঝে গেছি মহারাজ। গোপাল, তোমার ইচ্ছা পূরণ হবে। আরে আমাকে জানাও। গোপালের কি ইচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপাল চাইছে ভাই ফোঁটার ভোজ। আমি বলছি ভাই ফোঁটার ভোজ রাজবাড়ি থেকেই হবে। রাজবাড়ি থেকে? ভাই ফোঁটা তো ফোঁটা দেবে কে? আমার ভাই আসবে, তাকে আমি ফোঁটা দেব। তার সাথে আমার রাজ্যের প্রজাদেরও আমি ফোঁটা দেব। এটা কি করে সম্ভব হবে গিন্নি? কেন মহারাজ, অসম্ভবের কি আছে? তুমি তো মা, আরে মা হয়ে কি করে ছেলেদের ভাই ফোঁটা দেবে? মায়ের একটি রূপ দিদি। দিদিও শাসন করে, মাও শাসন করে। আমি আসলে মা, রূপ বদলে দিদি। আমার পুত্র সম ভাইদের দীর্ঘ জীবন কামনায় জমির দুয়ারে কাঁটা দেব মহারাজ। রানীমার সাথে আমিও দেব, আমিও ফোঁটা দেব। তাহলে মহারাজ কি হলো? মা দুর্গা যেমন মাতৃরূপে থাকেন তেমনি অগ্নি রূপেও থাকেন। তাহলে তো আর কোনো বিরোধ নেই। বিরোধ? আরে বলো কি গোপাল, আমার রাজ্যে এ তো ভীষণ আনন্দের একটা অনুষ্ঠান। তাহলে কাল আবার ভোজ, দিনে ও রাতে। ভাই ফোঁটার ভোজ। নাও নাও নাও, এবার সবাই প্রসাদ গ্রহণ করো, রাজ্যে শেষ হয়ে এলো। তোরা সব ঠিক করে বস, আমি তোদের একে একে 4 জনকেই ফোঁটা দেব। আমি ঠিক করে সোজা হয়ে বসেছি। দে আমাকে ফোঁটা দে, আমার খুব খিদে পেয়েছে। দে রে পুটি দে, তাড়াতাড়ি ফোঁটা দে। দিচ্ছি মহারাজ। আচ্ছা পেটুক রাম তো তুই।
এই নে। মন্ত্রটা জানিস তো? জানি জানি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। রানীমা, কাঁদছো কেন গোপাল? কি হয়েছে? আমার মা ছিল না রানীমা। রানীমা, আপনি আপনি আমার মায়ের অভাব পূরণ করেছেন রানীমা। আর আর আজ আপনি আমার দিদির অভাবও পূরণ করলেন রানীমা। আমি কি ভাগ্যবান রানীমা। নাও গোপাল, মিষ্টিটা খেয়ে নাও। এবার ভোলা তোমাকে ফোঁটা দেব। তোমাদের সবার ফোঁটা নেওয়া হয়েছে, এবার আমার পালা। গোপাল গিন্নি, দাও, তুমি তোমার মহারাজকে ফোঁটা দাও। তারপরে আমি দেব। তারপর আমি দেব মহারাজ। আমার হাতে ফোঁটা নেবেন তো? সে কি, কেন নেব না? আমি তো ফোঁটা নেবার জন্য বসে আছি। আমি তো ভাগ্যবান গোপাল। প্রথমে বোনদের হাতে ফোঁটা, তারপর নাতনির হাতে ফোঁটা। এই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।